আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাসের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। সমাসের তৃতীয় পর্বে আলোচ্য বিষয় হচ্ছে কর্ম ধারয় সমাস। সমাসের তৃতীয় পর্বে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কর্মধারয় সমাস। তো প্রথম ক্লাসে আমরা আলোচনা করছিলাম কি কর্মধারয় সমাসের প্রধান বৈশিষ্ট্য কি ছিল। এর প্রধান বৈশিষ্ট্য ছিল যে এর ক্ষেত্রে পরপদের গুরুত্ব কি হবে, এর ক্ষেত্রে পরপদের গুরুত্ব বেশি হবে। এবং দ্বিতীয় কথা আমরা বলছিলাম কি যে এর ক্ষেত্রে আমরা কি পাবো না, বিভক্তির ব্যবহার হবে না। তো মূলত আমরা পরপদের গুরুত্ব বেশি হবে এটা তো ধরবই, এটা প্রধান বৈশিষ্ট্য। এবং দ্বিতীয় বৈশিষ্ট্য অবশ্যই একে পৃথক করার জন্য মনে রাখতে হবে যে এর ক্ষেত্রে বিভক্তির ব্যবহার হবে না। কেন এই বৈশিষ্ট্য আমরা আলাদা করে মনে রাখবো, তার কারণ হচ্ছে আমরা দেখছিলাম যে কর্ম ধারয় তৎপুরুষ আর দ্বিগু, এর মধ্যে আমি বলছিলাম কি যে দ্বিগু সমাস আলাদা কোনো সমাস নয়, যাই কর্মধারয় তাই দ্বিগু। আবার কর্মধারয় আলাদা কোনো সমাস নয়, যাই তৎপুরুষ তাই কর্মধারয় সমাস। অর্থাৎ মেইন ধরছিলাম কাকে, তৎপুরুষ সমাসকে। এই তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য কি ছিল যে পরপদের গুরুত্ব বেশি হবে। অর্থাৎ যেহেতু তৎপুরুষের অন্তর্ভুক্ত কর্মধারয় এবং কর্মধারয়ের অন্তর্ভুক্ত দ্বিগু, সুতরাং বলা যায় যে তৎপুরুষের যেমন বৈশিষ্ট্য পরপদের গুরুত্ব বেশি হবে, কর্মধারয়েরও একই বৈশিষ্ট্য পরপদের গুরুত্ব বেশি হবে, আবার দ্বিগুরও একই বৈশিষ্ট্য পরপদের গুরুত্ব বেশি হবে। তো তিনটা সমাসের একই বৈশিষ্ট্য, মানে প্রধান বৈশিষ্ট্যটা একই রকম। এখন এদেরকে তিনজনের মধ্যে পৃথক করার জন্য আমাদের মনে রাখতে হবে যে কর্মধারয়ের ক্ষেত্রে কি হবে না, বিভক্তির ব্যবহার হবে না। যদি কর্মধারয়ের ক্ষেত্রে বিভক্তির ব্যবহার না হয় তাহলে সেটা কোন সমাসের অন্তর্ভুক্ত হবে, কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত হবে। একটু লক্ষ্য রাখো, কর্মধারয় সমাসের ব্যাস বাক্য নির্ণয়ের জন্য, কর্মধারয় সমাসের ব্যাস বাক্য নির্ণয়ের জন্য সাধারণত কিছু কিছু শব্দ ব্যবহার হয়, যেমন যা, তা, যিনি, তিনি, যে, সে, যেই, সেই, অথচ, যে, আগে, পরে, এই ধরনের শব্দগুলা দিয়ে কর্মধারয় সমাসের ব্যাস বাক্য নির্ণয় করা হয়। যেমন যদি বলি ধোয়া মোছা, তো ধোয়া মোছাতে কি হবে, এর ব্যাস বাক্য হবে আগে ধোয়া পরে মোছা। তো একটু খেয়াল করো এর ব্যাস বাক্যতে কি কি ব্যবহার হয়েছে, এই যে আগে পরে, পাইছো, আগে পরে। এর ব্যাস বাক্যের ক্ষেত্রে সাধারণত কি ব্যবহার করা হয়, আগে পরে। আবার যদি বলি এখন কাঁচা মিঠা, এর ব্যাস বাক্য কি হবে, কাঁচা অথচ মিঠা। তো এখানে অথচ, এই যে অথচ দিয়ে আমরা ব্যবহার করছি। আবার যদি আমি বলি এখন মহানবী, কি হবে, মহান যে নবী। তো এখানেও আমরা পাচ্ছি কি যে। মহানবী, মহান যে নবী। আবার যদি এখন আমি বলি জজ সাহেব, যেমন প্রথম ক্লাসেই আমি ব্যবহার করছিলাম কি জজ সাহেব, তাহলে কি হবে
যিনি জজ, তিনি সাহেব। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি কি এর ব্যাস বাক্য নির্ণয়ের জন্য যিনি, তিনি, এইভাবে এই ধরনের শব্দাংশগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি। এটা কোন কর্মধার, এটা কোন সমাসের অন্তর্ভুক্ত? কর্মধারয়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ যেটাকে আমরা বলি সাধারণ কর্মধারয় বা কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত। তো কর্মধারয় সমাস হচ্ছে মোট 4 প্রকার। এবার একটু আমরা প্রকারভেদে চলে আসি। কর্মধারয় সমাস মোট কত প্রকার? 4 প্রকার। কর্মধারয় সমাস 4 প্রকার। 4 প্রকারের ভিতরে প্রথম প্রকারভেদ হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। মধ্যপদলোপী কর্মধারয়। তো একটু খেয়াল করে দেখো, এর নামের মধ্যেই কিন্তু এর উত্তর লুকাই আছে। তো কি নাম? মধ্যপদলোপী, অর্থাৎ লোপ পাবে। লোপী মানে কি? লোপ পাবে, লোপ পাবে বা হারিয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে বা থাকবে না। এবং কোন পদ থাকবে না? এখানে পদ বলছে না, অর্থাৎ কোন একটা পদ। কোনটা পদ? মধ্য বা মাঝের। অর্থাৎ ব্যাস বাক্যের ভিতরে যদি মাঝের কোনো একটা পদ লোপ পেয়ে যায়, তাহলে সেই সমাসটা হবে কি? মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। যেমন সিংহাসনের ব্যাস বাক্য কি হবে? সিংহ চিহ্নিত আসন। একটু খেয়াল করে দেখি, সিংহ চিহ্নিত আসনের মধ্যে এই যে চিহ্নিত, এই কি মাঝের পদ না? মধ্যপদ। তো এই মধ্যপদ যদি লোপ পায়ে যায়, তাহলে কি থাকবে? সিংহ আর আসন, অর্থাৎ এই দুইটা পদ একত্রিত হয়ে কি হবে? সিংহাসন না? তার মানে কি এই সমস্ত পদটাই ফিরে আসছে না? যদি মাঝের পদটা বিলুপ্ত হয়ে যায়, লোপ হয়ে যায়, হারিয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, এবং বিলুপ্ত হওয়ার পরে যদি সমস্ত পদটাই আমরা ফিরে পাই, তাহলে সেই সমাসটাকে আমরা কি বলবো? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখানে পেঁচ লাগানোর কোনো প্রয়োজন নেই তোমাদের মাঝে। তোমরা শুধুমাত্র এতটুকু কথা মনে রাখবা যে মাঝের পদের লোপ হবে কোথায়? ব্যাস বাক্যে। যদি ব্যাস বাক্যে মাঝের পদের লোপ হয়ে যায়, তাহলে সেই সমাসটা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আবার যদি আমি এখন বলি সিংহাসন বলছি, এবার যদি আমি বলি তোমাদের সাহিত্য সভা। কি বলছি? সাহিত্য সভা। তো এটা কি হবে? সাহিত্য বিষয়ক সভা। তো এখানে খেয়াল করো, আবার বিষয়ক, এটা কি মাঝের পদ না? এই পদটা বিলুপ্ত হলে কি হবে? সাহিত্য আর সভা মিলে কি পূর্বের পদটা ফিরে আসবে না? যদি পূর্বের পদ ফিরে আসে, তাহলে সেটা কি হবে? মধ্যপদলোপী কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত হবে। তো একটু আগে আমি কি বললাম? কর্মধারয় সমাস হচ্ছে মোট 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে এক প্রকার আমি আলোচনা করলাম, যেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। বাকি আরো 3 প্রকার রয়েছে। এই 3 প্রকার হচ্ছে উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস, যেটা অবশ্যই 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 খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। এবং আমরা সব থেকে বেশি প্যাচ লাগাই ফেলি এই 3টা সমাস নির্ণয়ের ক্ষেত্রে। তো আশা করি তোমরা আমার ক্লাসটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে এইটুকু পার্ট থেকে দেখতে শুরু করবা। আর আমি চেষ্টা করবো তোমাদের কাছে শতভাগ সহজভাবে এইটুকু উপস্থাপন করে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। তো আমি এদেরকে একটু ভাগ ভাগ করে নিই। দ্বিতীয় নাম্বার সমাস ছিল কি? উপমান কর্মধারয় সমাস। এবং তৃতীয় নাম্বার সমাস হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এবং চতুর্থ নাম্বার সমাসটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তো সবসময় মনে রাখবা, উপমান, উপমিত, রূপক এই সমাসগুলো নির্ণয় করার জন্য আমাদের তুলনা করতে হবে। কি করতে হবে? প্রথম কথা কি বললাম আমি? তুলনা
করতে হবে। তো তুলনা ঠিক কার কার মাঝে করার লাগবে? তুলনা করার লাগবে পূর্বপদ এবং পরপদের মাঝখানে। পূর্বপদ এবং পরপদ জিনিসটা কি? আমরা জানি যে সমস্ত পদের মোট দুটি অংশ, সমস্ত পদের কি মোট দুটি অংশ, দুটি অংশের মধ্যে একটি অংশ হচ্ছে পূর্বপদ, যেটা প্রথমের অংশ, এবং যেটা পরের অংশ এটাকে বলা হচ্ছে পরপদ। তো প্রথম পদ এবং পরের পদ এই দুইটা পদকে আমাদের কি করতে হবে? তুলনা করতে হবে। তাহলে উপমান কর্মধারয়ের ক্ষেত্রে পূর্বপদের যেই ধর্ম হবে বা বৈশিষ্ট্য এবং পরপদের যেই ধর্ম বা বৈশিষ্ট্য হবে, এটা হবে কি? বাস্তব হবে। কি হবে? বাস্তব হবে। যদি বাস্তব হয় তাহলে সেটা কি হবে? উপমান কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত হবে। এবার উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে এর ক্ষেত্রেও পূর্বপদের ধর্ম বা বৈশিষ্ট্য এবং পরপদের ধর্ম বা বৈশিষ্ট্য সমস্ত পদে কি হবে? অবাস্তব হবে। কি হবে? এটা বাস্তব হবে না, অর্থাৎ অবাস্তব হবে। আর রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে পূর্বপদের ধর্ম এবং পরপদের ধর্ম এটা কি হবে? কল্পনা বুঝাবে। কি বুঝাবে? কল্পনা করা বুঝাবে। তো আমরা উদাহরণ দিলেই মূলত বিষয়গুলো আমাদের কাছে সব থেকে বেশি পরিষ্কার হয়ে যাবে। তো এর মাঝে এটা একটা করে ক্লু আমি দিলাম বোঝার জন্য। এই ক্লুটা যদি তোমরা কেউ বুঝতে না পারো, আমি তোমাদের জন্য আরেকটা করে ক্লু অ্যাড করতেছি। সেটা হচ্ছে কি, এটাকে যদি 1 নম্বর ধরি, 2 নম্বর ক্লু হচ্ছে এর ক্ষেত্রে পূর্বপদ কি হবে? বিশেষ্য পদ হবে এবং পরপদ কি হবে? বিশেষণ পদ হবে। আর উপমিত কর্মধারয়ের ক্ষেত্রেও পূর্বপদ কি হবে? বিশেষ্য পদ হবে, আর পরপদটাও কি হবে? বিশেষ্য পদই হবে। আচ্ছা, এবার আমরা একটু উদাহরণের মধ্যে চলে যাই। আসলে উদাহরণ দিলে বিষয়গুলো আমাদের কাছে সব থেকে বেশি পরিষ্কার ধারণা দেবে। তো আমি যদি এখন উদাহরণ হিসেবে উপমান কর্মধারয়ের সমাসের নেই, তুষার শুভ্র। খেয়াল করে দেখি, তুষার শুভ্রের মধ্যে তুষার এটা পূর্বপদ এবং শুভ্র পরপদ। এটা পূর্বপদ আর শুভ্র হচ্ছে পরপদ। তো তুষার, আমরা জানি এই তুষার শব্দের অর্থ কি? তুষার মানে বরফ। তুষার বরফ বোঝা না? আর এই বরফের রং কি? ধর্ম বা বৈশিষ্ট্য কি? সাদা না? আর শুভ্র মানে সাদা। তো একটু খেয়াল করে দেখো, এই যে পূর্বপদ, এই পূর্বপদের যা বৈশিষ্ট্য, পরপদের এই বৈশিষ্ট্য বা ধর্ম কি হবে? বাস্তব না? তুষারটাও সাদা, আর শুভ্র রঙ হচ্ছে সাদা। তার মানে এর বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে? বাস্তব ধর্মী হচ্ছে না? অবশ্যই বাস্তব ধর্মী হচ্ছে। যদি বাস্তব ধর্মী হয় তাহলে এটা কোন সমাসের অন্তর্ভুক্ত হবে? উপমান কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত হবে। তো এর বেশ বাক্য হচ্ছে তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। আবার যাদের এটা বুঝতে একটু কষ্ট হবে তাদের জন্য দ্বিতীয় আমি কি দিছি ক্লু, যে উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে পূর্বপদ কি হবে? বিশেষ্য হবে এবং পরপদ কি হবে? বিশেষণ হবে। তোমরা যদি একটু এখন আরেকবার এখানে খেয়াল করো তাহলে দেখতে পাবে কি, তুষার বা বরফ, বরফ কি একটা নাম জাতীয় বোঝাচ্ছে না? নাম বোঝাচ্ছে কি না? যেহেতু নাম বোঝাচ্ছে, এটা কি বিশেষ্য না? পূর্বপদ বিশেষ্য। আর শুভ্র এটা কি বিশেষ্যকে বিশেষায়িত করছে না? বিশেষ্যকে বিশেষায়িত করছে কিনা? শুভ্র বা সাদা রংকে তুলে ধরতেছে কিনা? বৈশিষ্ট্যকে তুলে ধরতেছে কিনা? যেহেতু বৈশিষ্ট্যকে তুলে ধরতেছে, তার মানে এটা কি বোঝায়? বিশেষণ পদ বোঝায়। তো পূর্বপদ যদি বিশেষণ হয় এবং পরপদ যদি বিশেষণ হয়, তাহলে এই সমাসটাকে আমরা কি বলবো? উপমান কর্মধারয় সমাস বলবো। তো আমি সবসময় তোমাদের রেফার করবো যে প্রথম বৈশিষ্ট্যটাই তোমাদের খুব সহজভাবে বুঝতে পারবা, কারণ আসলে তোমাদের পূর্বপদ পরপদ বাস্তব ধর্মী কিনা এই জিনিসটা তোমরা খুব সহজেই বুঝে ফেলতে পারবা। এবার চলে আসি উপমিত কর্মধারয় সমাসে। উপমিত কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য কি ছিল? পূর্বপদের ধর্ম পরপদের ধর্ম কি হবে? অবাস্তব হবে। এখানে কি ছিল? বাস্তব ধর্মী। বাট উপমিতর ক্ষেত্রে কি হবে? এটা অবাস্তব হয়ে যাবে। তো উদাহরণের দিকে আমরা একটু চলে যাই। যেমন সিংহ পুরুষ, এই জায়গাতে খেয়াল করে দেখি, সিংহ পূর্বপদ, সিংহ পূর্বপদ, আর পুরুষ হচ্ছে পরপদ।
তো সিংহ হচ্ছে পূর্বপদ এবং পুরুষ হচ্ছে পরপদ। সিংহ, এখানে সিংহ আর পুরুষ এই দুইজনের ধর্ম বা বৈশিষ্ট্য, কোন বৈশিষ্ট্যকে তুলনা করা হয়েছে? শক্তি বা সাহসকে তুলনা করা হয়েছে না? শক্তি অথবা সাহসকে তুলনা করা হয়েছে, এবং এই পুরুষেরও শক্তি অথবা এর সাহসকে তুলনা করা হয়েছে। অর্থাৎ এই পুরুষটার শক্তি বা সাহসকে তুলনা করা হয়েছে কার সাথে? সিংহের সাথে তুলনা করা হয়েছে। এই যে তুলনা করা হয়েছে এবং এদের যে বৈশিষ্ট্য বা ধর্ম, এই ধর্মটা কি আসলে বাস্তবধর্মী? কারণ একটা পুরুষের শক্তি কি কখনো একটা সিংহের মতো হতে পারে? এটা কি সম্ভব? না, এটা সম্ভব না। এটা কি বাস্তব? না, এটা বাস্তব না, এটা অবাস্তব। তো পূর্বপদের ধর্ম বা বৈশিষ্ট্য এবং পরপদের ধর্ম বা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। যদি এটা সমস্ত পদে কি বোঝায়? অবাস্তব বোঝায়, তাহলে এটা কোন সমাস হবে? উপমিত কর্মধারয় সমাস হবে। এর বেশ বাক্য হচ্ছে পুরুষ সিংহের ন্যায়। পুরুষ সিংহের ন্যায়। তো এর ক্ষেত্রেও তোমাদের যাদের আবার এই প্রথম বৈশিষ্ট্যটা বুঝতে একটু কষ্ট হবে, তাদের জন্য দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমরা একটু খেয়াল করি। যে পূর্বপদ কি বুঝাবে? বিশেষ্য বুঝাবে, এবং পরপদও বিশেষ্যই বুঝাবে। তো দেখো দেখি উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে পূর্বপদ সিংহ, এটা কি বিশেষ্য পদ না? অবশ্যই এটা বিশেষ্য পদ, এবং পুরুষ এটাও বিশেষ্য পদ। সুতরাং যদি পূর্বপদ এবং পরপদ বিশেষ্য পদ হয়, তাহলে এটা কোন সমাসের অন্তর্ভুক্ত হবে? উপমিত কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত হবে। এবার আমরা চলে আসি রূপক কর্মধারয় সমাস। তো রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমি কি দিছি? পূর্বপদের ধর্ম এবং পরপদের ধর্ম কি হবে? কল্পনা করা বোঝাবে। তো আসলে এই কল্পনা করাটা আমাদের অনেক সময় বুঝতে অসুবিধা অনেকজনের হতে পারে, তাদের জন্য আবার দ্বিতীয় আমি ক্লু দিচ্ছি। তাদের জন্য দ্বিতীয় ক্লুটা হচ্ছে যে এই রূপক কর্মধারের পূর্বপদ এবং পরপদ এদের মধ্যে যে কোনো একটি দৃশ্যমান ও অন্যটি অদৃশ্য হবে। যদি কোনো একটি পদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদের মধ্যে কোনো একটা পদ দৃশ্যমান হয় এবং অন্য একটি পদ যদি অদৃশ্যমান হয়, তাহলে সেই সমাসটাকে আমরা কি বলবো? রূপক কর্মধারয় সমাস বলবো। তো আমরা একটু উদাহরণের দিকে চলে যাই। জায়গা সংকটের জন্য আমি একটু এটাকে মুছে দিলাম। রূপক কর্মধারয় সমাসের উদাহরণের দিকে আমরা একটু ফিরে যাই। এর ক্ষেত্রে এখন আমি যদি বলি বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। তো বিষাদ সিন্ধুর মধ্যে বিষাদ, এটা কি পূর্বপদ না? এটা পূর্বপদ, এবং সিন্ধুটা হচ্ছে পরপদ। তো আমি কি বলছি এখানে? পূর্বপদের যা ধর্ম বা বৈশিষ্ট্য এবং পরপদের ধর্ম বৈশিষ্ট্য কি বুঝাবে? কল্পনা করা বুঝাবে। তো বিষাদের সাথে সিন্ধু, এই বিষাদ মানে কি? আমরা একটু এদের অর্থটা একটু বের করি। এই বিষাদ মানে হচ্ছে দুঃখ বুঝাচ্ছে না, কষ্ট বুঝাচ্ছে না। বিষাদ মানে দুঃখ, কষ্ট এ ধরনের বোঝাচ্ছে। আর সিন্ধু মানে সাগর। সিন্ধু শব্দের অর্থ কি? সাগর। অর্থাৎ এখানে পূর্বপদের এবং পরপদের এই ধর্ম বা বৈশিষ্ট্য, এই ধর্ম বা বৈশিষ্ট্যটাকে বোঝানো হচ্ছে কি? অভেদ, মানে অনেক বেশি কল্পনা করা বোঝাচ্ছে। অর্থাৎ এই দুঃখটাকে কার সাথে তুলনা করা হচ্ছে? সাগরের সাথে তুলনা করা হচ্ছে। যেমন ঠিক সাগরের পানি রাশির কি কোনো শেষ আছে? না, শেষ নাই। বা আমরা খালি চোখে যদি একটা সাগরের পাড়ে দাঁড়াই বা তীরে দাঁড়াই, তাহলে কি অপর তীরে আমরা খালি চোখে দেখে শেষ করতে পারবো? পারবো না। ঠিক যেমন এটা মনে করো যে শেষ নাই, সাগরের পানির বা সাগরটা শেষ নাই, ঠিক এই দুঃখটারও এরকম শেষ নাই। তো এই দুঃখটাকে কার সাথে তুলনা করা হয়েছে? সাগরের সাথে তুলনা করা হয়েছে। এবং এই তুলনা কি কল্পনা করে নেওয়া হয়েছে না? অবশ্যই কল্পনা করে নেওয়া হয়েছে। যদি এরকম কল্পনা করা বোঝায়, তাহলে এই সমাস কোন সমাসের অন্তর্ভুক্ত হবে? রূপক কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত হবে। এর বেশ বাক্য হচ্ছে বিষাদ রূপ সিন্ধু। তো আসলে বিষাদ সিন্ধু এটা একটা অনেক বড় একটা ঘটনা। এই ঘটনাটার মূল বিষয়টা আমি একটু তোমাদের সামনে তুলে ধরি। সেটা হচ্ছে বিষাদ সিন্ধু ইসলামের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাতি, মহানবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কারবালার ময়দানে যান, কারবালার ময়দানে পৌঁছানোর পর তাকে আসলে নির্মমভাবে মেরে ফেলা হয়। তাকে কি করা হয়? নির্মমভাবে মেরে ফেলা হয়। তো এই তাকে যখন নির্মমভাবে মেরে ফেলা হলো, তো তার মৃত্যুতে গোটা আরব জাতির উপর, অর্থাৎ তার নেতৃত্বাধীন জাতির উপর একটা অনেক বড় ধরনের দুঃখ চলে আসে, একটা খারাপ সময় চলে আসে। যে খারাপ সময়টাকে আসলে এখানে তুলনা করা হয়েছে কি হিসেবে? বিষাদ সিন্ধু হিসেবে।
অর্থাৎ সেই দুঃখটা কার মতো? সাগরের মতো অনেক বেশি পরিমাণ, যার কোনো সীমা নেই বা শেষ নেই। তো আমরা মনে রাখার জন্য প্রথম কথা কি মনে রাখবো, যে রূপক কর্মধারয়ের সমাস কি হবে? কল্পনা করা বোঝাবে। তো এটা যাদের বুঝতে অসুবিধা হবে তাদের জন্য খুব সহজ একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, একটি দৃশ্যমান হবে এবং অন্যটি অদৃশ্য হবে। অর্থাৎ একটা পদ দৃশ্যমান হবে এবং অন্য একটি পদ অদৃশ্য হবে। যেমন এখানে পূর্বপদ আর পরপদ, এই দুইটা পদের মধ্যে দুঃখ, এটাকে কি আমরা খালি চোখে দেখতে পাই? এটা কি দৃশ্যমান? না, দৃশ্যমান না। এটা বলতে পারি না এটা অদৃশ্য, এটাকে আমরা অদৃশ্য বলতে পারি না। আর সাগর, এটা কি দৃশ্যমান না? এটা দৃশ্যমান। যদি একটা পদ দৃশ্যমান হয় এবং অন্য একটি পদ অদৃশ্যমান হয়, তাহলে সেই সমাসটাকে আমরা কি বলতে পারি? রূপক কর্মধারয় সমাস বলতে পারি। এবার আরেকটি উদাহরণ নেই আমরা রূপক কর্মধারয়ের। যদি বলি ক্রোধানল, ক্রোধানল, ক্রোধ রূপ অনল। তো খেয়াল করে দেখি ক্রোধানলের মধ্যে এখানে প্রথম পদ কি? ক্রোধ, আর পরের পদ কি? নল। তো খেয়াল করে দেখি ক্রোধ, এই ক্রোধটা কি দৃশ্যমান না? ক্রোধটা কি দৃশ্যমান না? আর আনল মানে কি? আগুনের মতো, রাগটা একেবারে মনে হচ্ছে একদম মানে জ্বলায় পোড়ায় ছারখার করে দিবে। আনল মানে কি? এখানে কি বোঝায়? আগুন বোঝাচ্ছে। মানে এই ক্রোধ বা এই রাগটা, ক্রোধ, এই রাগটা কি আমরা কি দেখতে পাই? দৃশ্যমান হয় আমাদের কাছে? না, দৃশ্যমান হয় না। বাট আগুনটা আমাদের কাছে দৃশ্যমান। এটা কি দৃশ্যমান না? অর্থাৎ আনল বা আগুনটা হচ্ছে দৃশ্যমান। যদি একটি পদ দৃশ্যমান হয় এবং অন্য একটি পদ অদৃশ্যমান হয়, অদৃশ্যমান হয়, তাহলে এটা কোন সমাসের অন্তর্ভুক্ত হবে? রূপক কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত হবে। তো আশা করি তোমাদের সামনে আমি যতটুকু পারি ততটুকু আমি তোমাদের সামনে সহজ করে তুলে ধরার চেষ্টা করছি, এবং তোমরাও ক্লাসটা ভালো মতো দেখবা এবং উপভোগ করবা, এবং ভুল ত্রুটিগুলোকে তোমরা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবা, কারণ আমি এই ইউটিউবিং জগতে একেবারে নতুন। তো সবাই আমার জন্য দোয়া রাখবা। আসসালামু আলাইকুম।